আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরেজি বিষয়ের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তোমরা নিশ্চয়ই জানো, এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন, মানবন্টন ও কীভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো দেখো, ইংরেজি প্রথম পত্র তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 3 ঘন্টা। এর মধ্যে তোমাকে প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, এবং প্রশ্নগুলোর উত্তর করো 1 এবং 2। 1 এবং 2 নং তুমি অ্যান্সার করবা কিসের উপর ভিত্তি করে? এই টেক্সটের উপর ভিত্তি করে। এখন এখানে তোমাদের পাঠ্য বইয়ের ফারাবি এবং ফ্লোরা সম্পর্কিত যে প্যাসেজটি রয়েছে, তোমরা এই প্যাসেজটি অর্থ সহকারে পড়বা। এভাবে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো অর্থ সহকারে ভালো করে পড়বা। তারপরে এই প্যাসেজটা থেকে তোমাকে 1 এবং 2 নং প্রশ্নের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুঁজে খুঁজে বের করে সেখান থেকে অ্যান্সার করতে হবে। যেমন তুমি যদি একটু এখানে দেখো, এখানে 1 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন। এখানে কারেক্ট অ্যান্সারগুলো তুমি বাছাই করো ফ্রম দ্য অল্টারনেটিভস, গিভ অ্যান্ড রাইট দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য অ্যান্সার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে শুধুমাত্র তোমার সঠিক উত্তরটা বাছাই করে তুমি সেটা খাতায় লেখো। তোমাদের এখানে প্রশ্ন সম্পূর্ণ লেখার দরকার নেই। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে জাস্ট এখান থেকে, যেমন হুইচ ইজ দ্য ডে ইজ স্কুল হলিডে, এখান থেকে যেটা উত্তর সেটা লিখবে। যেমন দ্য চিফ গেস্ট ওয়াজ, প্রধান অতিথি কে ছিলেন, ঠিক আছে, দ্য প্রিন্সিপাল অফ ফি অ্যান্ড কলেজ, ঠিক আছে, এরকম। তো জাস্ট তোমরা উত্তরগুলো তোমাদের খাতায় লিখবা, জাস্ট উত্তরটা, ঠিক আছে। তো এইভাবে ফ্লোরা এবং ফারাবির যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজের যে এমসিকিউ সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, এখানে তোমাদের এমসিকিউ যে আসবে 60টা আসবে, 60টাতে একটাতে 1 করে, 60টাতে 7 মার্ক। এরপরে দেখো আমরা 2 নাম্বার প্রশ্ন দেখব। এগুলো কিন্তু অতিরিক্ত এমসিকিউ, সো অতিরিক্তগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে 2 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে গিভ শর্ট অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লিখো। তো এইখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু মনোযোগ দিবে। বলা হচ্ছে হু আর প্রেজেন্ট ইন দ্য প্রাইজ গিভিং সেরিমনি, কে উপস্থিত ছিলেন? সবাই তো উপস্থিত ছিলেন, দ্য গার্ডিয়ান, দ্য স্টুডেন্ট, দ্য প্রিন্সিপাল। তাহলে হুর জায়গায় শুধু জাস্ট এই ব্যক্তিগুলোর নাম লিখে তুমি এই বাক্যটা লিখে ফেলে পুরো বাক্যটা হবে। আর এগুলো কোথায় পাবো? ওই প্যাসেজটার মধ্যেই তুমি পাবা। বি নাম্বার সেম, হোয়াট ডিড দ্য চিফ গেস্ট ডু ইন দ্য সেরিমনি, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি কী করলেন? এইভাবে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করবা। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রে মনে রাখবে এখানে একটাতে 2 করে, 5টাতে 10 নাম্বার। তোমরা কোনোভাবেই এই মার্কগুলো মিস করবা না। যদি নাও পারো তবু ওই প্যাসেজটা থেকে বাক্যটা খুঁজে বের করে হলো অন্তত হুবহু লিখে ফেলবা, ঠিক আছে, তাহলেও নাম্বার পাবা। আচ্ছা, অতিরিক্তগুলো পড়ার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে আসি তোমাদের এরপরের প্রশ্ন। কোশ্চেনগুলোর পরে থাকবে যে বিষয়টি, সেটি হলো এখানে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 3 or 4। এখানে 3 এবং 4 নং প্রশ্নের অ্যান্সার করতে বলা হয়েছে, তবে সেটা কিসের উপর ভিত্তি করে? এই প্যাসেজটা, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকটা প্যাসেজ রয়েছে, তবে এই প্যাসেজের আলোকে তোমাকে 3 এবং 4 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। আচ্ছা, আমরা এই 3 এবং 4 নং প্রশ্নে কী আসে সেটা একটু দেখে নিই। দেখো তো এই জায়গাতে কি রয়েছে, এই প্যাসেজতে 3 নাম্বারের প্রশ্নে কি রয়েছে দেখো। তো 3 নাম্বার প্রশ্নে বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ইচ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ শূন্যস্থানে উপযুক্ত শব্দ ব্যবহার করো বেসড অন ইনফরমেশন অফ দ্য টেক্সট। যে শূন্যস্থানে তুমি উপযুক্ত শব্দ ব্যবহার করো কোথা থেকে? এই যে প্যাসেজটি রয়েছে, তোমরা একটু আগে যে প্যাসেজটি দেখেছিলে এই প্যাসেজটি দেখবা, এই প্যাসেজের মধ্যে যেটা খুঁজে পাবা সেই শব্দগুলো তুমি কি করবা? এই শূন্যস্থানে লিখবা। আর যেটা পাবে না সেটা কি করবা? সেটা অর্থের সাথে মিল করে তুমি এই শূন্যস্থানে উত্তরগুলো করবা। এখন কি এটা হুবহু লিখবা? না, হুবহু লেখার দরকার নেই, জাস্ট উত্তরগুলো লিখলে হবে, ঠিক আছে।
আচ্ছা 4 নম্বরের কোশ্চেনটা একটু দেখো নতুন নিয়মে। এখানে বলে রিড দ্য প্যাসেজ অ্যাগেইন অ্যান্ড রাইট সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড অ্যাজ ডিরেক্ট বিলো। এখানে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ, সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমার্থক শব্দ। তো যেটার সমার্থক শব্দ বিপরীত শব্দ তোমরা নিশ্চয়ই বুঝো। যেমন এই যে অপোজিট, অপোজিট শব্দের অর্থ বিপরীত, এটার সমার্থক শব্দ কি লিখবা সেটা লিখবা, ঠিক আছে, একই অর্থ বহন করে। ওয়েভস এটার বিপরীত শব্দ লিখবা, আউটসাইড এটার বিপরীত শব্দ লিখবা। এরপরে যেহেতু অ্যান্টোনিমস বলছে সো বিপরীত শব্দ, ইগারলি এটার সামর্থ্য শব্দ লিখবা, ঠিক আছে। ইন্সপায়ার এটার সামর্থ্য শব্দ। আচ্ছা এগুলোর সামর্থ্য শব্দ আমি যদি তোমাদেরকে বাংলায় বুঝাই তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। ধর আমি যদি ফানি বলি, ফানির সামর্থ্য শব্দ কি বলো তো? জল, আমরা জলও বলতে পারি, তাই না? আচ্ছা আমি যদি শক্ত বলি, শক্তের সামর্থ্য শব্দ কি? কঠিন বা শক্ত, একই সেম। কিন্তু আমি যদি শক্তের বিপরীত শব্দ বলি তাহলে তুমি বলবে নরম, তাই তো? এরকম আর কি। তো এখন বুঝবে কীভাবে? সিনোনিম অর্থ সমার্থক আর অ্যান্টোনিমস অর্থ বিপরীত শব্দ। আচ্ছা এটা তো ক্লিয়ার। এখানে সমান চিহ্ন দিয়ে জাস্ট উত্তরগুলো লিখলে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আবার আমাদেরকে এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 5, 6, 7। এখানে 5, 6, 7 এই 3টা প্রশ্নে অ্যান্সার করব। তবে এগুলো অ্যান্সার করতে হলে আমাদেরকে এই প্যাসেজটা পড়তে হবে। যেমন ডক্টর কাদের, সরি এখানে কাদের না, কুদরতি খোদা। দেখো এখানে ডক্টর কুদরতি খোদা সম্পর্কে যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা তুমি পড়বা। এটা পাঠ্য বইয়ের বাইরে থেকে আসে সাধারণত, সো এটা বেশি ইম্পর্টেন্ট না, অর্থসহকার পড়ার দরকার নেই, জাস্ট একটু চোখ বলা যাইবা এই ধরনের প্যাসেজগুলো। তো এখান থেকে মূলত তোমাকে কী করতে বলা হবে দেখো, একটু মনোযোগ দাও। 5 নম্বর বলছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজটা থেকে উপযুক্ত শব্দ নিয়ে তুমি এই শূন্যস্থানটা পূরণ করবা। তো দেখো উপযুক্ত শব্দ আমরা এখান থেকে খুঁজে বের করি। একটু আমরা প্রথমটা একটু ট্রাই করি যে বর্ন, এখানে কি কি বিষয়, যেমন নেম অফ ইভেন্ট ঘটনাগুলো, প্লেস স্থান, এখানে ইয়ার বা সময়টা উল্লেখ করতে হবে, এখানে কি পেয়েছে অ্যাওয়ার্ড তার পুরস্কার। যেমন তো এখানে নেম, বর্ন জন্মগ্রহণ করছে কোন জায়গায়, জায়গার নিচে শূন্যস্থান দেওয়া আছে। আচ্ছা সে কোথায় জন্মগ্রহণ করছে বলো তো? এই যে এই জায়গাটা না, এই জায়গাটা না, তাহলে তোমার শূন্যস্থানে কী হবে? এই শূন্যস্থানটাতে 1 দিয়ে তুমি জাস্ট এটা লিখলে অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। বক্সটা পূরণ করার দরকার নেই, মানে বক্সটা হুবহু লেখার দরকার নেই। আবার সেম একইভাবে এই যে অবটেইন ডিএস, এটা কোন জায়গায় হয়েছে? এটাও জায়গার নিচে। এই যে তুমি অবটেইন ডিএস খুঁজবা, যে অবটেইন ডিএস ডিগ্রি ইন লন্ডন ইউনিভার্সিটি, লন্ডন ইউনিভার্সিটি না, তাহলে তোমার কাজ কি বলো তো? তুমি শুধু লন্ডন ইউনিভার্সিটি এই জায়গাতে লিখে দিবে, ঠিক আছে। এভাবে করে যখন স্থানের নিচে শূন্যস্থান, তখন স্থানের নিচে, যখন সময়ের নিচে শূন্যস্থান তখন সময়ের নিচে দিবা, ঠিক আছে। এখানে আবার সময়ের নিচে চাইছে, তাহলে অবটেইন ডিগ্রি কখন করছিল জানি? এই যে আমরা একটু দেখবো এখানে, এখানে এই যে 1929 সালে, 1929 সাল, তাহলে সালটা লিখে দিবে এই জায়গাটা, ঠিক আছে, 1929 সাল এটা, ঠিক আছে। এভাবে করে তোমরা এগুলো খুঁজলে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা একটু দেখি 6 নাম্বার কোশ্চেনটা কি। 6 নাম্বার কোশ্চেনটা, এখানে 6 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো তো। বলা হয়েছে নাও রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, রাইট টি ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ট্রু। যদি সত্য হয় তাহলে টি লিখবা, রাইট এফ ফলস, এফ লিখবা, ইফ দ্য স্টেটমেন্ট ফলস। যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবা, ইফ ফলস কারেক্ট অ্যান্সার। আচ্ছা মূলত এখানে বলা হয়েছে যদি সত্য হয় তাহলে তুমি ট্রু লিখবে, মানে অর্থাৎ সত্য তো, তাহলে তুমি টি লিখবা, আর যেটা ফলস হবে বা মিথ্যা হবে সেটা তুমি এফ লিখবা, তবে আবার কারেক্ট অ্যান্সার তোমাকে লিখতে হবে। এখন তুমি সত্য মিথ্যা কোথা থেকে যাচাই করবা? এই যে প্যাসেজটা রয়েছে, তুমি এই প্যাসেজটা দেখবে, এই প্যাসেজটা একটু পড়ে নিবা, রিডিং পড়ে নিবা। পড়লে এখান থেকে বাক্যগুলো সম্পর্কে তোমার একটু ধারণা হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবা যে এখানে কোন বাক্যটা আসলে সঠিক, কোন বাক্যটা ভুল। যেমন হি ওয়াজ বাংলাদেশি সিটিজেন বাই বার্থ, সে বাংলাদেশে জন্মগ্রহণ করছে। আচ্ছা এখন আমরা দেখি তো প্যাসেজে আসলে কি সে বাংলাদেশি জন্মগ্রহণ করছে কিনা। দেখো এই যে ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ আসলেই তো সেই বাংলাদেশে জন্মগ্রহণ করছে, তাহলে পশ্চিম বাংলায়। সো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এটা ট্রু। আবার দেখো দ্বিতীয় অপশনটা, দ্বিতীয় এমসিকিউটা দেখি, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ডেন মেডেল ফর রেজাল্ট এমএসসি, এমএসসির জন্য সে নাকি গোল্ডেন রেজাল্ট পাইছে। তো তুমি এখানে দেখবা যে এমএসসির জন্য সে কি পাইছে। এখানে তোমরা প্যাসেজটা যদি পড়ো, এই যে এখানে লেখা আছে হি অবটেইন এমএসসি
ডিগ্রি ইন এই জায়গাতে তখন ফার্স্ট ক্লাস করার কারণে সেইখানে সে মেডেলটা পাইছে, সে রেজাল্টের জন্য পাইছে যে এমনটা না। তাহলে তুমি এখন তুমি বলো স্যার আমি তো এটা বুঝতেছি না, আমি এটা কীভাবে সাজিয়ে লিখবো। তুমি যদি না বুঝতে পারো অন্তত কী করবা, তুমি জাস্ট এই বাক্যটা হুবহু লিখে ফেললেও অ্যান্সারটা হবে, ঠিক আছে। ফলস লিখছো, লিখে কারেক্ট অ্যান্সার লিখে পুরো বাক্যটা লিখে দিবা, ঠিক আছে। আর যারা পারো তারা স্মার্টলি এগুলো অ্যান্সার করবা। আচ্ছা, এভাবে করে তোমরা কি করবা বলো তো, এই ট্রু আর ফলস এগুলো অ্যান্সার করবে। এখানে কিন্তু ট্রু আর ফলসে কিন্তু 5 নাম্বার, ঠিক আছে। সো এক্ষেত্রে এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। 8 নাম্বার কোশ্চেন, এটা একটু দেখো। এটা মূলত হচ্ছে তোমাদের ওই যে ম্যাচিং, যেটা কলাম এ কলামের সাথে বি কলামের মিলকরণ। তো এখানেও 5 নাম্বার। এখানে তুমি বাক্যগুলো একটার সাথে একটা বাক্য মিলাবে। যেমন আমরা যদি প্রথম বাক্যটা এক দিয়ে লিখি, দ্য প্রাইজ গিভিং সিরিমনি, এই অনুষ্ঠানটি হয়েছিল ইন দ্য স্কুল ক্যাম্পাসে না, এটা না, এটার সাথে হবে সরি, দ্য ফাংশন ওয়াজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয়েছিল ইন দ্য স্কুল ক্যাম্পাসে, ঠিক আছে। আর দ্য প্রাইজ গিভিং সিরিমনি বিগেন অ্যাট 10 AM, এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান 10টা বাজে শুরু হয়েছিল। এভাবে করে তুমি 5টা বাক্য লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেন দেখো। 9 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? 9 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এই রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে এলোমেলো করে রয়েছে, এগুলো সাজিয়ে লেখা, একটাতে 1 করে 8টাতে 8 নাম্বার। তুমি এগুলো একটু সাজিয়ে লিখবা, তবে এটা লেখার সময় তুমি একটু সতর্কতার সাথে এগুলো শুধু জাস্ট সাজিয়ে লিখবা, অথবা এটা সিরিয়াল মেনটেন করবে। প্রথমে ধরো এ হয়েছে, প্রথমে এও নাও হতে পারে, হয়তোবা প্রথমে সি হবে, সির পরে কি হবে, ডি হবে, ডি এর পরে কি হবে, এফ হবে। তো তুমি জাস্ট এরকম করে যেটার সাথে যেটা বাক্যগুলো এই প্যাসেজটা ভালো করে পড়বা, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেন মূলত হচ্ছে তোমাদের পাঠ্য বই যে পোয়েমগুলো রয়েছে বা কবিতাগুলো রয়েছে, এই কবিতা থেকে তোমাকে প্রশ্নের অ্যান্সার করতে বলা হয়েছে। একটাতে 2 করে 5টা প্রশ্ন 10 নম্বর। এটা আসলে খুব ডিফিকাল্ট, শিক্ষার্থীদের জন্য নতুন সিস্টেম, সো অনেকে বুঝবে না। তোমাদের পাঠ্য বই যে কবিতাগুলো রয়েছে, তোমরা এই কবিতাগুলোর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবা। এখান থেকে 60টা প্রশ্ন আসবে, তুমি বাছাই করে 5টা দিবা, একটাতে 2 করে 5টাতে 10 নাম্বার। আচ্ছা, কবিতার প্রশ্ন আসবে, কবিতার প্রশ্ন আমি আবার বলছি, কবিতার প্রশ্ন। এরপরে যে বিষয়টি সেটি হলো তোমাদের রাইটিং সাইডে কিন্তু 30 নাম্বারের পরীক্ষা হবে। দেখো এখানে 30 নাম্বারের মধ্যে কি কি বিষয় থাকবে আমি একটু তোমাদেরকে যদি দেখাই, তাহলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবা। দেখো, প্রথমত যেহেতু 30 নাম্বারের রাইটিং সাইড, সো এক্ষেত্রে তোমাদের এখানে প্রথমে একটা স্টোরি লিখতে বলা হবে। প্রথমে হচ্ছে কমপ্লিট এ স্টোরি, একটি গল্প। তো গল্পের কিছু অংশ দেওয়া আছে। এ ফার্মার হ্যাড 3 সন, একজন কৃষকের 3 পুত্র। হি কল্ড হিজ সন, ফার্মার আক্স দেন ব্রেক ইট, অর্থাৎ 3জন পুত্র সারাক্ষণ মারামারি করতো, ভেজাল লাগতো, ওই বিষয় নিয়ে গল্পটা। তখন 3জনকে একদিন লাঠি দিয়ে ভাঙতে বললো, এই গল্পটা। তো তোমরা এটা পড়বা, গল্পটা পুরো নিজের মতো করে ফুল স্টোরিটা লিখবে। একটাতে কিন্তু 10 নাম্বার, দেখো কোনোভাবে এগুলো যেন মিস্টেক না হয়। এরপর প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। প্যারাগ্রাফে মূলত এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো কাউন্ট করবে না, তোমরা জাস্ট তোমাদের নিজের মতো করে একটা প্যারাগ্রাফ লিখবা। সেটা কি সম্পর্কে? ইউজ এ ডিকশনারি, একটা ডিকশনারি ব্যবহার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবা। আচ্ছা, তো এই প্যারাগ্রাফটা যে আসবে এমনটা না, এই নিয়মে তোমাদের পাঠ্য বইয়ের যে প্যারাগ্রাফগুলো রয়েছে বা সিলেবাসের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। আচ্ছা, নাও রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ডায়ালগ লিখতে বলছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে তুমি এবং তোমার বন্ধু একটি কথোপকথন তৈরি করো। শিক্ষার্থীরা, এরপরও তোমাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবে। শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিবে, আর কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ।